নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের সত্য ঘটনা। ট্রাফিকের মাঝে মাহি খুব তাড়াতাড়ি রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল, কিন্তু একের পর এক গাড়ি ছুটে আসছিল। মনে মনে সে বিড়বিড় করে বলল, হে ভগবান, তুমি তো সব জানো। আমি আর আমার মা কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাও জানো, তবুও কি আমার উপর একটুও দয়া হয় না তোমার? অন্তত আজকের ইন্টারভিউটা ক্লিয়ার করিয়ে দাও প্লিজ। এইসব চিন্তা মাথার মধ্যে ঘুরছিল। ঠিক সেই সময় তার পাশ দিয়ে খুব জোরে একটি গাড়ি চলে গেল। কাদা ছিটকে তার কাপড়ের উপর পড়ল। এটাই বাকি ছিল। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মাহি জোরে চিৎকার করে উঠল, কিন্তু এখানেও ভাগ্যের পরীক্ষা শেষ হয়নি। হঠাৎ একটি বড় গাড়ি এসে মাহির সঙ্গে ধাক্কা খেল। আঘাত লাগেনি, কিন্তু সে কাদা মাখা রাস্তায় পড়ে গেল। মাহির রাগের তখন আর কোনো সীমা রইল না। গাড়ির মালিক এসে তাকে উঠতে সাহায্য করলেন এবং বললেন, আমি খুব দুঃখিত মা, তোমার কোথাও লাগেনি তো? কাদায় পুরোপুরি নোংরা হয়ে যাওয়া কাপড়ে দাঁড়িয়ে মাহির রাগে ফেটে পড়ল। আপনারা ধনী লোকেরা রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চালান, তারপর কাউকে ধাক্কা দিয়ে সহানুভূতির নাটক করেন। যদি আমার সত্যি কিছু হয়ে যেত তাহলে কি করতেন? মুখ বন্ধ করতে কিছু টাকা অফার করতেন, তাই তো? এই কথা বলতে বলতে সে রাস্তায় পড়ে যাওয়া নিজের সার্টিফিকেটগুলো তুলতে লাগলো। লোকটি লজ্জিত গলায় বললেন, আমি সত্যি খুব দুঃখিত, তোমার বড় কোনো ক্ষতি হয়নি তো? মাহি তিক্ত স্বরে বলল, আপনার দুঃখ প্রকাশে কি আমার চাকরি হয়ে যাবে? শুধুমাত্র আপনার কারণে আজ আমি ইন্টারভিউ দিতে পারলাম না। এই বলে সে চলে যেতে উদ্ধত হলো। তখন সেই ব্যক্তি বললেন, একটু শোনো তো মা। বলুন, কি বলতে চান? মাহি নির্লিপ্তভাবে বলল। তিনি বললেন, আমার নাম গোপাল শর্মা, এটা আমার ভিজিটিং কার্ড। আমাদের কোম্পানি পরিশ্রমী কর্মীদের খুঁজছে, ইচ্ছা হলে তুমি আসতে পারো। মাহি মুখ বাঁকিয়ে কার্ডটা নিল এবং চুপচাপ সেখান থেকে চলে গেল। বাড়ি পৌঁছে দরজার বেল বাজাতেই তার মা রঞ্জনা দেবী দরজা খুললেন। আরে মাহি, এ কি অবস্থা? তোর কাপড় তো কাদায় ভর্তি, তুই ঠিক আছিস তো? আর এত তাড়াতাড়ি ফিরে এলি কেন? তোর তো ইন্টারভিউ ছিল। মাহি ক্লান্ত গলায় বলল, কি বলবো মা, সব গন্ডগোল হয়ে গেছে। ব্যাগ আর সার্টিফিকেটগুলো মায়ের হাতে দিয়ে সে বলল, তুমি তো জানো রাস্তায় কত ট্রাফিক, তার উপর বৃষ্টির জন্য রাস্তার গর্তগুলো কাদায় ভর্তি। আমি রাস্তা পার হচ্ছিলাম, হঠাৎ একটা গাড়ি খুব জোরে পেরিয়ে গিয়ে আমার উপর কাদা ছিটিয়ে দিল। ঠিক তখনই আরেকটা গাড়ি এসে আমাকে ধাক্কা মেরে দিল। আমি রাস্তায় পড়ে গেলাম। কথা বলতে বলতে সে থেমে গেল। রঞ্জনা দেবী আতঙ্কিত হয়ে বললেন, কোথাও আঘাত লাগেনি তো মা? না মা, চিন্তা করো না, লোকটা সময় মতো ব্রেক কষেছিল, আমার কিছু হয়নি। কিন্তু যে চাকরিটার সবচেয়ে বেশি দরকার ছিল সেটা আজও পেলাম না। মা বললেন, কিন্তু লোকটা কে ছিল? তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা উচিত, যদি তোর কিছু হয়ে যেত। মাহি শান্ত স্বরে বলল, না মা, পুরো দোষ ওর ছিল না। আমি নিজেই রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলাম। উনি খুবই ভালো মানুষ, আমার কাছে ক্ষমাও চেয়েছেন। রাগের মাথায় আমি ওর ওপর চেঁচিয়ে গেছি। উনি কোনো কোম্পানির মালিক, যাওয়ার সময় একটা ভিজিটিং কার্ডও দিয়েছেন, ব্যাগেই আছে। এই বলে মাহি আলমারি থেকে কাপড় নিয়ে স্নান করতে বাথরুমে চলে গেল। এদিকে মিস্টার গোপাল শর্মা গাড়ি চালাতে চালাতে বারবার মাহির কথাই ভাবছিলেন। বাড়ি পৌঁছে দেখলেন তার স্ত্রী গীতা বাগানে গাছগুলোতে জল দিচ্ছেন। তাকে দেখে গোপাল বললেন, কি ব্যাপার ম্যাডাম, এই শাড়িতে তো আপনাকে ভীষণ সুন্দর লাগছে, নতুন কিনেছেন নাকি? গীতা বিরক্ত গলায় বললেন, আমাকে খোঁচানোর অজুহাত আপনি ঠিকই খুঁজে নেন। এই শাড়ি 5 বছর পুরনো, আপনিই তো উপহার দিয়েছিলেন। তারপর বললেন, আচ্ছা, একটা জরুরি কথা ছিল আমাদের ছেলে সুমিতের বিয়ের ব্যাপারে। হ্যাঁ বলো। গীতা, তোমার কোনো মেয়ে পছন্দ হয়েছে?
আগ্রহ নিয়ে বললেন গোপাল। গীতা বললেন, মেয়ে তো অনেক আছে, কিন্তু জানি না কেন সুমিত বিয়ের নাম শুনলেই বিরক্ত হয়ে যায়। আজ ওর মামার ফোন এসেছিল, বলছিলেন ওনার প্রতিবেশী এক মেয়ের কথা, খুবই ভালো পরিবার। এই কথা শুনে গোপাল খুশি হয়ে বললেন, তাহলে আর দেরি কিসের? আজ সন্ধ্যায় সুমিত অফিস থেকে ফিরলেই আমরা সবাই একবার শ্যালক বাবুর বাড়ি যাই। ছেলে মেয়ে একবার দেখা করুক, সুমিতের পছন্দ হয়েও যেতে পারে। গীতা হেসে বললেন, আপনি ঠিকই বলেছেন, আমি এখনই দাদাকে ফোন করে জানিয়ে দিচ্ছি যে আজ সন্ধ্যায় আমরা যাচ্ছি। এই কথা বলে গীতা দেবী প্রথমে তার ছেলে সুমিতকে ফোন করে বললেন, বাবা, আজ সন্ধ্যায় একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসিস। কেন মা, আজ কোথাও যাওয়ার প্রোগ্রাম আছে নাকি? হ্যাঁ বাবা, তোকে একটা মেয়ের সঙ্গে আলাপ করাতে চাই। এই কথা শুনে সুমিত রেগে গিয়ে বলল, মা, আমি আপনাকে কতবার বলেছি যে আমি এখন বিয়ে করতে চাই না। আরে বাবা, একবার আমার কথাটা তো শোন। না মা, আমি যা বলেছি তাই চূড়ান্ত। এই কথা বলে সে ফোন কেটে দিল। গীতা দেবী যখন এই কথা তার স্বামী গোপাল বাবুকে জানালেন, তখন তিনি বললেন, গীতা, আজ সন্ধ্যায় সুমিত যখন বাড়ি ফিরবে তখন আমরা ওর সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলবো। কি জানি, হয়তো কোনো মেয়েকে পছন্দ করে। হ্যাঁ, সেটাও হতে পারে। আজ রাতে ও বাড়ি ফিরলে আমি ওর সঙ্গে কথা বলবো, গীতা দেবী বললেন। রাত হলে গোপালবাবু ঠিক সময়ে খেয়ে ঘুমোতে চলে গেলেন। কিন্তু যখন তাদের কাজের মেয়ে কমলা গীতার জন্য খাবার নিয়ে এলো, তিনি খাবেন না বলে জানালেন। তিনি বললেন, আজ আমি ছেলের সঙ্গেই খাবো। তিনি ভাবলেন এই অজুহাতে ছেলের সঙ্গে কথা বলাও হয়ে যাবে। কিন্তু অপেক্ষা করতে করতে অনেক দেরি হয়ে গেল। রাত প্রায় 11টায় সুমিত অফিস থেকে বাড়ি ফিরল। সে অবাক হয়ে বলল, মা, আপনি এখনো বসে আছেন? আজও কিছু খাননি? কমলা, তোকে কতবার বলেছি মাকে বেশিক্ষণ না খাইয়ে রাখিস না, ওনার ব্লাড সুগার আর কোলেস্টেরলের সমস্যা আছে। কমলা কিছু বলার আগেই গীতা দেবী বললেন, না বাবা, ওকে আমি নিজেই মানা করেছি। আজ আমার ইচ্ছা ছিল তোর সঙ্গে বসে খাবার। ঠিক তখনই কমলা বলল, হ্যাঁ দাদা, আজ ম্যাডাম নিজের হাতে আপনার জন্য সবজি বানিয়েছেন। এই কথা শুনে সুমিত খুশিতে লাফিয়ে উঠে বলল, তাহলে আজ আমি একটা রুটি বেশি খাবো। রাত অনেক হয়ে গিয়েছিল, তাই গীতা দেবী সেদিন ছেলের সঙ্গে বিয়ের বিষয়ে কথা না বলাই ঠিক মনে করলেন। সুমিত সময়ের খুব হিসেবি, প্রতিদিন সকালে নির্দিষ্ট সময়ে হাঁটতে যায়। আজ সকালে হাঁটা থেকে ফিরে সে দেখল তার মা এখনো ঘর থেকে বের হননি। তাই সে মায়ের ঘরে গেল, দেখল মা গভীর চিন্তায় ডুবে আছেন। কি ভাবছো মা? এমন কি দেখলে মোবাইলে? তখন গীতা দেবী বললেন, তোর কথাই ভাবছিলাম। এই দেখ কয়েকটা মেয়ের ছবি, দেখে বলতো কোন মেয়েটাকে তোর পছন্দ। আরে মা, আপনি সকাল থেকেই শুরু করে দিলেন? আগে তৈরি হয়ে নিন, তারপর কিছু খান। আপনি নিজের স্বাস্থ্যের কথা একদমই ভাববেন না। বাবা, আমার কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করিস না। জীবনে কাজকর্ম ছাড়াও অনেক কিছু আছে। একটা বয়সের পর বিয়ে তো করতেই হয়। দেখ, তোর মামা ভালো পরিবারের সুন্দরী মেয়েদের ছবি পাঠিয়েছেন। মোবাইল স্ক্রিনে আঙ্গুল চালাতে চালাতে গীতা দেবী কথা বলে যাচ্ছিলেন। যেই না তিনি মোবাইল থেকে চোখ তুলে সামনে তাকালেন, দেখলেন সুমিত উঠে চলে গেছে। জানি না এই ছেলেটার বিয়ের নাম শুনলে এত ঘৃণা কেন, আজও আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে গেল, তিনি মনে মনে ভাবলেন। ওদিকে মাহি আবার ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তার মা রঞ্জনা দেবী দই চিনি নিয়ে চামচে করে তাকে খাওয়াতে লাগলেন। দই চিনি খেতে খেতে মাহি বলল, আরে মা, যদি দই চিনি খেলেই চাকরি পাওয়া যেত তাহলে এই পৃথিবীতে কেউ বেকার থাকতো না। এই কথা বলতে বলতে মাহি তার ব্যাগ আর সার্টিফিকেটের ফাইল তুলে দ্রুত ইন্টারভিউ দিতে বেরিয়ে গেল। দুপুরে যখন সে বাড়ি ফিরল, তার মুখে ছিল স্পষ্ট হতাশার ছাপ। তাকে দেখে রঞ্জনা দেবী বললেন, মা, মন খারাপ করিস না, নিশ্চয়ই কোথাও ভালো একটা চাকরি তোর জন্য অপেক্ষা করছে। কিন্তু মা,
আমার খুব রাগ হয় যখন কম যোগ্য কেউ শুধু সুপারিশের জোরে চাকরি পেয়ে যায়। এই মাসে যদি চাকরি না পাই তাহলে সংসার চালানো খুব কঠিন হয়ে যাবে। যদি বাবা আমাদের সঙ্গে থাকতেন তাহলে আমাকে এভাবে ঘুরে বেড়াতে হতো না। চোখে জল নিয়ে রঞ্জনা দেবী বললেন, আমার চোখে আর একটা কোম্পানি আছে, শর্মা ইন্ডাস্ট্রিজ। একবার সেখানে গিয়ে দেখ, যদি কিছু হয়। মাহি ব্যাগ থেকে জিনিসপত্র বের করতে লাগলো। ঠিক তখনই তার চোখ পড়ল একটি ভিজিটিং কার্ডে। দেখি সে অবাক হয়ে খুশিতে চিৎকার করে উঠল, এটা তো একদম অবিশ্বাস্য। এভাবে চিৎকার করছিস কেন, যেন ধনভাণ্ডার পেয়ে গেছিস? রঞ্জনা দেবী বললেন। বলবি তো, কি হয়েছে? মা, তাই ভাবতে পারো, যার গাড়িতে সেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল তিনি আর কেউ নন, শর্মা ইন্ডাস্ট্রিজের মালিক মিস্টার গোপাল শর্মা। এর সেই কোম্পানি যেখানে আমি ইন্টারভিউ দিতে যাওয়ার কথা ভাবছিলাম। আমি কতটা বোকা, এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিলাম, অথচ ইনি তো আমাকে সরাসরি চাকরির অফার দিয়েছিলেন। এই কথা শুনে রঞ্জনা দেবী অবাক হয়ে বললেন, আরে এটা তো খুব ভালো খবর। যদি উনি এমন বলে থাকেন তাহলে নিশ্চয়ই তিনি খুব ভালো মানুষ। তোর অবশ্যই সেখানে যাওয়া উচিত। পরদিন মাহি প্রস্তুত হলো শর্মা ইন্ডাস্ট্রিজ যাওয়ার জন্য। সে একটি সুন্দর শাড়ি পরেছিল। হালকা মেকআপ করে আয়নায় নিজেকে একবার দেখে নিল। ঠিক তখন রঞ্জনা দেবী টেবিলে জলখাবার সাজিয়ে ঘরে এসে বললেন, খুব সুন্দর লাগছে মা, এবার খাবার খেয়ে নে। আর হ্যাঁ, ঈশ্বরের আশীর্বাদ নিতে ভুলিস না। মাহি ঈশ্বরকে প্রণাম করে মায়ের কাছে এসে বলল, ঈশ্বরের এবং তোমার আশীর্বাদ আমার খুব দরকার। রঞ্জনা দেবী তার মাথায় হাত রেখে বললেন, আমার আশীর্বাদ তো সব সময় তোর সঙ্গে আছে, শুধু নিজের খেয়াল রাখিস। মাহি বেরিয়ে যাওয়ার পর রঞ্জনা দেবী গভীর নিঃশ্বাস ফেললেন এবং আবার চিন্তায় ডুবে গেলেন। প্রায় 1 ঘন্টা যাত্রা শেষে মাহি যখন শর্মা ইন্ডাস্ট্রিজে পৌঁছলো তখন অফিসটা দেখে সে অবাক হয়ে গেল। এত বড় কোম্পানিতে আমার চাকরি হবে তো? এই ভাবনা নিয়ে সে ভিতরে ঢুকলো। গার্ড তার নাম, ঠিকানা আর আসার কারণ একটি রেজিস্টার খাতাতে লিখতে বলল। সব ফর্মালিটি শেষ করে ভেতরে ঢুকে অফিসের পরিবেশ দেখে মাহি স্তম্ভিত হয়ে গেল। সব কর্মচারী অত্যন্ত চটপটে, তারা খুব মনোযোগ দিয়ে কাজ করছিল। সামান্য ইতস্তত করে সে রিসেপশনে জিজ্ঞাসা করল, এক্সকিউজ মি, আপনি কি বলতে পারবেন মিস্টার শর্মার কেবিন কোন দিকে? রিসেপশনিস্ট বলল, হ্যাঁ অবশ্যই। আপনি কি তার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন? মাহি বলল, না তো, কিন্তু উনি আমাকে নিজের ভিজিটিং কার্ড দিয়ে এখানে আসতে বলেছিলেন। আচ্ছা, ঠিক আছে। এই কথা বলে রিসেপশনিস্ট তাকে মিস্টার শর্মার কেবিনের দিক নির্দেশনা দিল। কিন্তু হাঁটতে হাঁটতে মাহি ভুলে গেল কোন দিকে যেতে হবে। ডান দিকে না ঘুরে সে বাম দিকে ঘুরল, যেখানে ছিল সুমিত শর্মার কেবিন। সেখানে গিয়ে সে একজন কর্মচারীকে জিজ্ঞাসা করল। কর্মচারী বলল, মিস্টার শর্মা তো এইমাত্র বেরিয়ে গেছেন, আপনি কাল এসে দেখা করবেন। মাহি বলল, দেখুন স্যার, আমি অনেক দূর থেকে এসেছি, যদি সম্ভব হয় আজই একটু দেখা করিয়ে দিন। ম্যাডাম, যদি আপনি ওনার সঙ্গে দেখা করতে চান তাহলে অন্তত 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করতে হবে। বেশ, আমি অপেক্ষা করব। এই কথা বলে মাহি কেবিনের বাইরে চেয়ারে বসে অপেক্ষা করতে লাগলো। প্রায় 4 ঘন্টা কেটে গিয়েছিল। ক্লান্তির কারণে কিছুক্ষণের জন্য মাহির চোখ জুড়িয়ে এলো। এই সময় সুমিত শর্মা নিজের কেবিনে ঢুকতে যাচ্ছিল। সে এটা দেখে অবাক হলো। একটা মেয়ে চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছে। তার কাছে গিয়ে সে বলল, দেখুন ম্যাডাম, এটা আপনার বাড়ি নয় যে এখানে এসে বসে আরাম করছেন। এভাবে কথা বলায় মাহি রেগে গিয়ে বলল, শুনুন মিস্টার, আপনি কে সেটা আমি জানি না, কিন্তু এইভাবে আমার সঙ্গে কথা বলার অধিকার আপনার নেই। আরাম করার কোনো শখ আমার নেই। আমি অনেক দূর থেকে এসেছি, তাই খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। প্রায় 4 ঘন্টা ধরে মিস্টার গোপাল শর্মার জন্য অপেক্ষা করছিলাম, তাই একটু তন্দ্রা এসে গিয়েছিল।
আমার জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো একই কাজ করত। না, সবাই একরকম হয় না। এই কথা বলে সুমিত শর্মা নিজের কেবিনে ঢুকে গেল। কিছুক্ষণ পর মাহিকে মিস্টার শর্মার কেবিনে যেতে বলা হলো। কেবিনে ঢুকেই মাহি হতভম্ব হয়ে গেল। সামনের চেয়ারে বসে আছে সেই একই যুবক যে একটু আগেই তাকে খুব রূঢ়ভাবে কথা শুনিয়েছিল। তাকে দেখে মাহি মনে মনে ভাবল, এই কি সেই মিস্টার শর্মা যার সঙ্গে আমার দেখা হওয়ার কথা ছিল? আমি কি ভুল জায়গায় চলে এসেছি? ঠিক তখনই সুমিত শর্মা বলল, বলুন, কি বলতে চান? মাহি তখন ভিজিটিং কার্ডটি দেখিয়ে বলল, এই কার্ডটা আমাকে মিস্টার শর্মা দিয়েছিলেন। উনি আমাকে এখানে আসতে বলেছিলেন। আমি চাকরি খুঁজছিলাম, তাই চলে এসেছি। মাহির কথা শুনে সুমিত শর্মা হঠাৎ হেসে উঠে বলল, আপনি যদি মনে করেন এখানে খুব সহজেই চাকরি পাওয়া যায়, তাহলে সেটা আপনার ভুল ধারণা। আপনি আপনার বায়োডাটা এবং সার্টিফিকেট দিয়ে যান, প্রয়োজন হলে আপনাকে ফোন করা হবে। আর আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে মিস্টার গোপাল শর্মার জন্য আপনি 4 ঘন্টা অপেক্ষা করছিলেন, তার কেবিন এটা নয়। উনি এতক্ষণ নিজের কেবিনেই ছিলেন। যাই হোক, এখন তো উনি চলে গেছেন। এই কথা শুনে মাহি একেবারে হতভম্ব হয়ে গেল। সামনের চেয়ারে বসে থাকা যুবকের আচরণ দেখে সে আরো অস্বস্তিতে পড়ে গেল। তার আত্মবিশ্বাস যেন কোথাও হারিয়ে গেল। কাপা হাতে সে নিজের ফাইল থেকে সার্টিফিকেটগুলো বের করে টেবিলের ওপর রেখে দিল। সে চলে যাওয়ার সময় সুমিত হঠাৎ বলল, আপনি অনেক দূর থেকে এসেছেন, ফিরতে ফিরতে অন্ধকার হয়ে যাবে। আজকাল রাস্তাঘাট সুরক্ষিত নয়, তাই অফিসের গাড়িতে করে আপনাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই একজন কর্মচারী এসে বলল, স্যার, গাড়ি এসে গেছে। রাত প্রায় 8টার দিকে মাহি বাড়ি পৌঁছল। দেখল তার মা ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন। মাহিকে দেখে রঞ্জনা দেবী যেন প্রাণ ফিরে পেলেন। কি হলো মা, তুমি এত চিন্তিত কেন? মাহি জিজ্ঞাসা করল। আরে, তোর জন্য খুব দুশ্চিন্তা হচ্ছিল, তোর ফোনও লাগছিল না। তুই তো জানিস তোর বাবা চলে যাওয়ার পর। বলতেই রঞ্জনা দেবী আবেগে ভেঙে পড়লেন। আরে মা, আমি কি আর ছোট আছি? এই কথা বলতে বলতে মাহি মায়ের চোখের জল মুছে দিল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, খাবার তৈরি আছে। খেতে খেতে রঞ্জনা দেবী জিজ্ঞাসা করলেন, বল, সব কেমন হলো? মিস্টার শর্মার সঙ্গে কথা হলো? জানি না মা, আমি খুব ক্লান্ত, ঘুমোতে যাচ্ছি। এই কথা বলে মাহি নিজের ঘরে চলে গেল। রঞ্জনা দেবী বুঝতে পারলেন না আসলে কি ঘটেছে। ওদিকে বিছানায় শুয়ে মাহি ভাবছিল, এই সুমিত শর্মা আসলে কেমন মানুষ। আগে আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করলো, আবার পরে আমার নিরাপত্তার কথা ভেবে অফিসের গাড়িতে বাড়ি পাঠালো। এদিকে বাড়ি ফিরে সুমিতও মাহির কথা ভাবছিল। ভাবতে ভাবতে তার মুখে হালকা হাসি ফুটে উঠল। ঠিক তখনই গোপালবাবু তার ঘরে এসে বললেন, আরে, আজ আমাদের ছেলের মুখে হাসি দেখছি, কি ব্যাপার? কিছু না বাবা, আজ অফিসে একটা মেয়ে এসেছিল, আপনার ভিজিটিং কার্ড দেখাচ্ছিল। সে বলছিল আপনি নাকি তাকে অফিসে আসতে বলেছিলেন। এই কথা শুনে গোপালবাবু গভীর চিন্তায় পড়ে গেলেন। আমি এমন কোন মেয়েকে ভিজিটিং কার্ড দিয়েছিলাম? সে দেখতে কেমন ছিল? গোপালবাবু জিজ্ঞেস করলেন। তখন সুমিত বলল, সাধারণ মেয়েদের মতোই ছিল, সে হালকা রঙের শাড়ি পরেছিল। আচ্ছা, এখন মনে পড়েছে, সেদিন আমার গাড়ির সামনে হঠাৎ এক মেয়ে এসে পড়েছিল। খুব অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছিল। মনে হয় এ সেই মেয়েটা। সে খুবই ভালো মেয়ে ছিল, তার আত্মসম্মান বোধও প্রবল। সে কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছিল, তখনই আমার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে আর সে কাদায় পড়ে যায়। ওর জায়গায় অন্য কেউ হলে হয়তো আমার কাছ থেকে টাকা আদায়ের জন্য এফআইআর করার হুমকি দিত, কিন্তু সে তেমন কিছুই করেনি। আচ্ছা, তুমি তাকে কি বললে? বড় আশা নিয়ে এসেছিল নিশ্চয়ই? গোপালবাবু জিজ্ঞেস করলেন। তখন সুমিত বলল, বাবা, ওই মেয়েটাকে আমার ভীষণ বোকা মনে হয়েছিল। পুরো 4 ঘন্টা আমার কেবিনের বাইরে বসে আপনার জন্য অপেক্ষা করেছিল।
একবারও কাউকে জিজ্ঞেস করেনি যে এই কেবিনটা কার। তারপর যখন ভিতরে এলো, আমার সঙ্গে কথা বলতে গিয়েও ওর গলা আর হাত পা কাঁপছিল। না বাবা, ওই মেয়েটা বোকা নয়, কখনো কখনো পরিস্থিতি মানুষকে বোকা বানিয়ে দেয়, গোপালবাবু শান্ত গলায় বললেন। এই কথা শুনে সুমিত গভীর চিন্তায় পড়ে গেল। পরদিন অফিস পৌঁছানোর পরে সুমিত ভাবল হয়তো বাবার কথাই ঠিক, ওকে একবার সুযোগ দেওয়া উচিত। এই ভাবনা নিয়ে সুমিত মাহির বায়োডাটা এবং সার্টিফিকেটগুলো বের করলো। নিজের সেক্রেটারিকে ডেকে বলল, এইখানে দেওয়া নম্বরে ফোন করো, এই মেয়েটাকে কাল অফিসে আসতে বলো। এদিকে মাহির কাছে যখন ফোন এলো যে তাকে পরদিন শর্মা ইন্ডাস্ট্রিজে ডাকা হয়েছে, সে নিজের কানকে যেন বিশ্বাসই করতে পারছিল না। তার আনন্দের সীমা রইল না। উচ্ছ্বসিত হয়ে সে রান্নাঘরে দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরল। মা, একটা বিশাল সুখবর আছে, আপনি বিশ্বাসই করতে পারবেন না, এই মাত্র কার ফোন এসেছে। আরে ধাঁধা দিস না, বল কার ফোন ছিল? রঞ্জনা দেবী বললেন। মা, আমাকে কাল শর্মা ইন্ডাস্ট্রিজে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। সত্যি? এ তো খুব বড় সুখবর। রঞ্জনা দেবীর চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। পরদিন খুব ভোরে মাহির ঘুম ভেঙে গেল। সে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তৈরি হলো। তার মা রঞ্জনা দেবী ঘরে এসে বললেন, আজ তোকে ভীষণ সুন্দর লাগছে। জানিস মা, তোর বাবার স্বপ্ন ছিল একদিন তার মেয়ে নিজের পায়ে দাঁড়াবে। আজ যদি উনি বেঁচে থাকতেন খুব খুশি হতেন। তারপর বললেন, তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাবে। আজ অফিসে পৌঁছে মাহি সোজা সুমিত শর্মার কেবিনে পৌঁছে গেল। সে বাইরে বসে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই তাকে ভিতরে ডেকে নেওয়া হলো। মাহি দেখল সুমিত শর্মার সঙ্গে সেখানে আরো 4 জন বসে আছেন, যাদের মধ্যে একজন গোপাল শর্মা। মাহি মাথা নত করে সবার প্রতি শ্রদ্ধা জানালো। একজন একজন করে সবাই প্রশ্ন করতে লাগলেন। মাহি খুব আত্মবিশ্বাসের সঙ্গে সব প্রশ্নের উত্তর দিল। এরপর গোপালবাবু তাকে বাইরে অপেক্ষা করতে বললেন। কিছুক্ষণ পর গোপাল শর্মা বাইরে এলেন। মাহি উঠে তার পা ছুঁয়ে প্রণাম করল। আশীর্বাদ দিয়ে গোপালবাবু বললেন, মা, খুব তাড়াতাড়ি তোমাকে ফোন করে জানানো হবে। আমার পূর্ণ বিশ্বাস যখন তুমি আমাদের কোম্পানিতে যোগ দেবে তখন এর অনেক উন্নতি হবে। ধন্যবাদ স্যার। এই কথা বলে মাহি বেরিয়ে যেতে উদ্ধত হলো। গোপালবাবু ড্রাইভারকে ডেকে মাহিকে তার বাড়ি পৌঁছে দিতে বললেন। এদিকে সুমিত আজ মাহির আত্মবিশ্বাসে ভীষণভাবে মুগ্ধ হয়ে পড়েছিলেন। তিনি বারবার মাহির কথা ভাবছিলেন। হঠাৎ নিজের মনেই বলে উঠলেন, আমি কি মাহিকে পছন্দ করতে শুরু করেছি? পর মুহূর্তেই আবার মনে মনে বললেন, না, আর নয়, আমার জীবনে আর কোনো মেয়ের জন্য জায়গা নেই। একবার ভালোবাসায় প্রতারিত হওয়ার পর আবার সেই বিপদে পড়া উচিত নয়। প্রায় 3 বছর আগে সুমিত এক অত্যন্ত সুন্দরী মেয়ের প্রেমে পড়েছিলেন। ধীরে ধীরে সম্পর্ক এতটাই গভীর হয়ে উঠেছিল যে সুমিত সিদ্ধান্ত নিয়েছিলেন বিয়ে করলে তাকেই করবেন। কিন্তু একদিন সুমিতের এক ঘনিষ্ঠ বন্ধু তাকে এমন কিছু বলেছিল যা শুনে তার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। খোঁজ নিয়ে সে জানতে পারে ওই মেয়েটি আসলে বিবাহিতা ছিল, শুধু টাকার জন্য তার সঙ্গে ভালোবাসার অভিনয় করছিল। সেই দিনের পর থেকে সুমিতের ভালোবাসার ওপর বিশ্বাস ভেঙে যায়। সে শপথ করেছিল আর কোনো মেয়ে তার জীবনে আসবে না যে তার অনুভূতি নিয়ে খেলবে। কিন্তু আজ হঠাৎ তার মনে আবারও ভালোবাসার অনুভূতি জেগে উঠেছিল। পরদিন সকালে সুমিত হাঁটা শেষ করে বাড়ি ফিরতেই দেখলেন গোপালবাবু তার জন্য অপেক্ষা করছেন। তাকে দেখে গোপালবাবু বললেন, কি ভাবলে তুমি? কিসের ব্যাপারে বাবা? সুমিত জিজ্ঞেস করলো। আরে, কাল যে পার্সোনাল সেক্রেটারির ইন্টারভিউ নেওয়া হয়েছিল তার কথাই বলছি। নিজের অতীত অভিজ্ঞতার কথা ভেবে সুমিত মাহির থেকে দূরে থাকতে চাইল। তাই বলল, আমার তো মনে হয় আগের সেক্রেটারি ঠিক আছে। কিন্তু বাবা, আমার তো মনে হয়েছে মাহি এই পদের জন্য একেবারে উপযুক্ত। আমি এটা তার যোগ্যতার জন্য বলছি না, বলছি কারণ সেই মেয়েটা বাকিদের থেকে একেবারেই আলাদা, অনেক বেশি প্রতিভাবান। ঠিক আছে বাবা, আমি বাকিদের সঙ্গে কথা বলে তারপর আপনাকে জানাবো। অফিসে পৌঁছে সুমিত যখন সবার মতামত নিল, সবাই এক বাক্যে মাহির নামই বলল। এবার সুমিতের কাছে তাকে নির্বাচন করা ছাড়া আর কোনো উপায় ছিল না।
তাই সে বাবাকে ফোন করে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিল। সকাল প্রায় 10:30 বাজছিল। ঠিক তখন মাহির মোবাইল বেজে উঠল। মাহি আশেপাশে ছিল না, তাই রঞ্জনা দেবীকেই ফোন ধরতে হলো। ওপাশ থেকে ভেসে এলো গোপাল শর্মার কণ্ঠস্বর। হ্যালো, আমি শর্মা ইন্ডাস্ট্রিজ থেকে বলছি। গোপাল শর্মা: নমস্কার স্যার, আমি মাহির মা বলছি। রঞ্জনা দেবী বললেন, নমস্কার, আমি কি মাহির সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ, আমি এখনই ডেকে দিচ্ছি। এই কথা বলে রঞ্জনা দেবী মাহিকে ডেকে ফিসফিস করে বললেন, মিস্টার শর্মার ফোন। মাহি মায়ের কাছ থেকে ফোন নিয়ে বলল, হ্যালো, গুড মর্নিং স্যার, আমি মাহি বলছি। গুড মর্নিং, আগামীকাল থেকে তুমি আমাদের কোম্পানিতে যোগ দিতে পারো। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমি কাল সময় মতো পৌঁছে যাব। এই কথা বলে মাহি ফোন কেটে দিল। এদিকে গোপাল শর্মার সঙ্গে কথা বলার পর রঞ্জনা দেবী একটু চিন্তিত হয়ে পড়লেন, কারণ ওই কণ্ঠস্বরটা তার খুব চেনা চেনা লাগছিল। মা, আপনি এত চিন্তায় ডুবে আছেন কেন? এখন তো আপনার মেয়ে চাকরি পেয়ে গেছে, মাহি বলল। রঞ্জনা দেবী বললেন, এটা খুব ভালো খবর মা। তোর বাবা চলে যাওয়ার পর কোনো মতে সেলাইয়ের কাজ করে সংসার চালাচ্ছিলাম, কিন্তু এখন চোখের সমস্যার জন্য সেই কাজটাও আর ভালো করে করতে পারি না। ভগবানকে অশেষ ধন্যবাদ, তুই চাকরি পেয়েছিস। এবার আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। কিন্তু মা, আমাকে সুমিত শর্মার পার্সোনাল সেক্রেটারির কাজ দেওয়া হয়েছে। ওর ব্যবহারটা আমার খুব অদ্ভুত লাগে। ভীষণ অহংকারী মানুষ মনে হয়। না মা, 1-2বার দেখা করে কারোর সম্পর্কে ধারণা তৈরি করা যায় না। ওখানে কাজ করলে তবেই মানুষগুলোকে ঠিকভাবে বুঝতে পারবি। কারো সঙ্গে মানিয়ে নিতে একটু সময় তো লাগেই, কিন্তু আমার বিশ্বাস অল্প দিনের মধ্যেই তুই সব সামলে নিতে পারবি। রঞ্জনা দেবীর মনে তখনও গোপাল শর্মার কথা ঘুরছিল। ওই কণ্ঠস্বরটা তার খুবই পরিচিত মনে হচ্ছিল। হঠাৎ নিজেই বলে উঠলেন, না না, এ সেই গোপাল হতে পারে না। একদিকে মধ্যবিত্ত পরিবারের সেই গোপাল, অন্যদিকে শর্মা ইন্ডাস্ট্রিজের মালিক মিস্টার গোপাল শর্মা। ভাবতে ভাবতে তিনি অতীতের সোনালী স্মৃতিতে হারিয়ে গেলেন। তার কলেজেই পড়তো এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে গোপাল। দেখতে খুব অসাধারণ না হলেও স্বভাব ছিল ভীষণ শান্ত আর মিষ্টি। ধীরে ধীরে রঞ্জনা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। গোপালও রঞ্জনার সৌন্দর্য আর সরলতায় মুগ্ধ হয়ে যায়। দুজনে একে অপরকে গভীরভাবে ভালোবাসতে শুরু করে। কিন্তু রঞ্জনার বাড়ির লোকজন এই সম্পর্কের কথা জানতে পারলে তার বাবা এমন এক সিদ্ধান্ত নেন, যার কথা রঞ্জনা কখনো কল্পনাও করেননি। মাত্র 10 দিনের মধ্যে রঞ্জনার বিয়ে অন্য এক ছেলের সঙ্গে দিয়ে দেওয়া হয়। তার নাম সূর্য। সূর্য ভালো পরিবারের ছেলে হলেও তার ভীষণ খারাপ অভ্যাস ছিল, মদ্যপান আর জুয়া খেলা। এই সত্যটা রঞ্জনা বুঝে ওঠার আগেই সে এক কন্যা সন্তানের মা হয়ে যায়। ধীরে ধীরে সূর্য জুয়া খেলে সবকিছু হারিয়ে ফেলে। বিয়ের 10 বছর পর মদের নেশায় এক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। রঞ্জনা দেবীর জীবন পুরোপুরি ভেঙে পড়ে। শ্বশুরবাড়ির লোকজনও তাকে কোনো সাহায্য করেনি। বাবার বাড়ি থেকে ভাই যখন আর্থিক সাহায্য করতে চেয়েছিল, তখন বৌদি তাতেও বাধা দেয়। রঞ্জনা দেবী সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলেন, কিন্তু মেয়ের কথা ভেবে তিনি আবার নিজেকে সামলে নেন। সাহস জোগাড় করে জীবন যুদ্ধে নেমে পড়েন। পুরনো স্মৃতিগুলো মনে করতে করতে তার চোখে জল এসে যায়। সন্ধেবেলা মাহি ঘুম থেকে উঠে মায়ের আলমারি খুলে শাড়ি দেখতে লাগলো। কি হয়েছে মা, কি খুঁজছিস? রঞ্জনা দেবী জিজ্ঞেস করলেন। মা, কাল তো অফিসের প্রথম দিন, তাই ভাবলাম শাড়ি পরে যাব, মাহি বলল। এই কথা শুনে রঞ্জনা দেবী বললেন, আচ্ছা বাবা, ঠিক আছে। পরদিন মাহি হালকা গোলাপি রঙের একটি শাড়ি পরে তৈরি হয়ে গেল। রঞ্জনা দেবী গভীর মনোযোগ দিয়ে সেই শাড়িটার দিকে তাকিয়ে রইলেন, কারণ সেটা ছিল সেই শাড়ি যেটা আজ থেকে 27 বছর আগে গোপাল তাকে কিনে দিয়েছিলেন। ঠিক তখনই বাইরে গাড়ির হর্ন বাজলো। অফিসের গাড়ি মাহিকে নিতে এসে গেছে। প্রায় 25 মিনিট আগেই মাহি অফিসে পৌঁছে গেল। সুমিত শর্মার পুরনো পার্সোনাল সেক্রেটারি তাকে সব কাজ বুঝিয়ে দিলেন। সঙ্গে এটাও জানালেন, মিস্টার সুমিত শর্মা কাজের ব্যাপারে কোনো রকম গাফিলতি একদমই সহ্য করেন না।
ঠিক 10টায় সুমিত তাকে নিজের কেবিনে ডাকলেন। মাহি ভিতরে ঢুকতেই সুমিত তার দিকে তাকিয়েই রইলেন। হালকা গোলাপি শাড়িতে মাহিকে অসম্ভব সুন্দর লাগছিল। তিনি প্রায় ভুলেই গিয়েছিলেন কোন কাজে তিনি মাহিকে ডেকেছেন। কয়েক মুহূর্তের জন্য ঘরে নীরবতা নেমে এলো। সেই নীরবতা ভেঙে মাহি বলল, আপনি আমাকে ডেকেছিলেন স্যার? সুমিত একটু থমকে গিয়ে বললেন, হ্যাঁ, প্লিজ বসুন। আশা করি সব কাজ আপনি বুঝে নিয়েছেন। হ্যাঁ স্যার, মাহি বলল। সুমিত বললেন, কিছু বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করবেন, কিন্তু ভুল করবেন না। ওকে স্যার। এই কথা বলে মাহি নিজের কাজে মন দিল। সে খুব মন দিয়ে ভেবেচিন্তে কাজ করতে লাগলো। কিছুক্ষণ পর একজন স্টাফ 2 কাপ কফি নিয়ে ঘরে ঢুকলো। সুমিত শর্মা তার কফি অনেক আগেই শেষ করে ফেলেছিলেন, কিন্তু মাহি এতটাই কাজে ডুবেছিল যে কফি খাওয়ার কথা ভুলে গিয়েছিলেন। সব কাজ সে দক্ষতার সঙ্গে করে যাচ্ছিল, কিন্তু তার মুখে স্পষ্ট নার্ভাসনেস ধরা পড়ছিল। তখন সুমিত শর্মা বললেন, ম্যাডাম, আগে আপনার কফিটা খেয়ে নিন, কাজ তো চলতেই থাকবে। এভাবেই দিন কেটে যেতে লাগলো। প্রতিটি নতুন দিনের সঙ্গে সুমিত মাহির প্রতি আরও বেশি আকৃষ্ট হয়ে পড়েছিল। মাহির সরলতা, শালীনতা, ভদ্রতা আর সহজ স্বভাব তাকে গভীরভাবে টানছিল। সুমিত বুঝে গিয়েছিলেন মাহি অন্য সব মেয়েদের থেকে আলাদা। 1 মাস পর একদিন সন্ধ্যায় কাজ শেষ করে ফাইল নিয়ে সুমিতের কেবিনে গেলে সুমিত হঠাৎই নিজের মনের কথা বলে ফেললেন, মাহি, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে মাহি ভয়ে চমকে উঠল। কোনো উত্তর না দিয়ে সে সেখান থেকে উঠে চলে গেল। মাহির এমন প্রতিক্রিয়া দেখে সুমিত নিজেও অস্বস্তিতে পড়ে গেলেন। ভাবতে লাগলেন, তিনি কি অজান্তেই মাহির অনুভূতিতে আঘাত দিলেন? এরপর সুমিত শর্মা আর কাজে মন বসাতে পারলেন না। ঘরে সুমিতকে বিমর্ষ দেখে গীতা দেবীর খুব চিন্তা হলো। মায়ের সামনে তিনি অসুস্থতার অজুহাত দিলেও গোপালবাবু বুঝে গিয়েছিলেন বিষয়টা অন্য। অন্যদিকে মাহিও বাড়ি ফিরে শরীর খারাপের অজুহাতে শুয়ে পড়ল। রঞ্জনার তার আচরণ খুব অদ্ভুত লাগছিল। সে না কোনো কথা বলছিল, না খাবার খাচ্ছিল। অনেক জিজ্ঞাসার পর মাহি সব খুলে বলল, কিভাবে সুমিত শর্মা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এবং সে কিছু না বলেই চলে এসেছেন। রঞ্জনা বললেন, তুই একদম ঠিক করেছিস, বিয়ের ব্যাপারে তাড়াহুড়ো ভালো নয়। কিছুক্ষণ চুপ করে থেকে মাহি আবার বলল, কিন্তু মা, আমার মনে হয় উনি মনের দিক থেকে খারাপ নন। এত বড় ইন্ডাস্ট্রিজ মালিক হয়েও উনি আমাকে বেছে নিয়েছেন। উনি মানুষের স্টেটাস নয়, গুণ দেখেন। ঠিক আছে মা, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিস। এই বলে রঞ্জনা চা বানাতে রান্নাঘরে চলে গেলেন। অনেক ভেবে মাহি একটা সিদ্ধান্তে পৌঁছালো। সে ফোন তুলে সুমিত শর্মাকে একটি মেসেজ পাঠালো, আমিও আপনাকে পছন্দ করতে শুরু করেছি। আমার উত্তর হ্যাঁ। সেই সময় সুমিতের ফোনটি গোপাল শর্মার কাছে ছিল। মেসেজ পড়ে তিনি সব বুঝে গেলেন। সঙ্গে সঙ্গে মাহিকে ফোন করে বললেন, মাহি, আমি একটু পরেই তোমাদের বাড়ি আসছি, তোমার মায়ের সঙ্গে কথা বলতে চাই। ফোন রেখে দেওয়ার পর মাহি মাকে সব জানালো। রঞ্জনা তৎক্ষণাৎ ঘর গোছাতে লাগলেন। মাহি চা আর জলখাবারের প্রস্তুতি নিল। প্রায় আধ ঘন্টা পর দরজার বেল বাজল। মাহি দরজা খুলতেই সামনে গোপাল শর্মা দাঁড়িয়েছিলেন। সে তার পা ছুঁয়ে প্রণাম করল। গোপাল শর্মা আশীর্বাদ করলেন, স্যার, উনি আমার মা। নমস্কার বলতে গিয়ে রঞ্জনা তাকে ভালো করে দেখে চমকে উঠলেন। গোপাল শর্মার অবস্থাও একই। হঠাৎ অতীতের দৃশ্য চোখের সামনে ভেসে উঠল, যখন রঞ্জনার বাবা তাকে অপমান করে বলেছিলেন, আমি আমার মেয়ের হাত এমন এক ছেলের হাতে দেব না যে তার যোগ্য নয়। গোপাল শর্মা চুপ করে বসে আছেন দেখে রঞ্জনা বললেন, আপনি কি ভাবছেন? তখন গোপালবাবু বললেন, আমাদের সন্তানরা একে অপরকে খুব ভালোবাসে। এখন ওদের সুখ আপনার হাতে। আমি চাই না অতীতের সেই ঘটনা আবার পুনরাবৃত্ত হোক। আমি আপনার সঙ্গে পুরোপুরি একমত। তাই যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়ে দিয়ে দেওয়াই ভালো। আমি চাই না আমার পরিবারের কেউ এই সম্পর্কে বাধা দিক। বিয়ের পরে সবাইকে জানানো ভালো। এই সময় মাহি চা, জলখাবার আর মিষ্টি নিয়ে এলো।
গোপালবাবু তার মুখে মিষ্টি তুলে দিয়ে বললেন, এবার তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে আসো, তারপর বাবা মেয়ে একসঙ্গে বসে বিজনেস মিটিং করব। এই কথা শুনে মাহির মুখে হাসি ফুটে উঠল। 3 দিনের মধ্যেই খুব সাধারণভাবে মাহি আর সুমিতের বিয়ে সম্পন্ন হলো। আজ রঞ্জনা দেবীর প্রতিটি মুহূর্ত ভারী মনে হচ্ছিল। একমাত্র মেয়েটাই তো ছিল তার সুখ দুঃখের সঙ্গী। আজ সেও পরের ঘরে চলে যাবে, এই ভাবনাতেই তার বুক কেঁপে উঠছিল। বিদায়ের সময় চোখে জল নিয়ে মাহি বলল, নিজের খেয়াল রেখো মা। রঞ্জনা দেবী আর চোখের জল ধরে রাখতে পারলেন না। তবু এতেই তার শান্তি ছিল যে তার মেয়ে এমন এক ঘরে যাচ্ছে যেখানে সে ভালোবাসা আর সম্মান দুটোই পাবে। বিয়ের পর রঞ্জনা দেবী পরিবারের সবাইকে খবর দিলেন। 2 দিন পর রিসেপশন। কিন্তু রিসেপশনের দিন তিনি অবাক হয়ে দেখলেন টাকা মানুষের ভাবনাকে কতটা বদলে দেয়। 27 বছর আগে যারা তার বিয়ের ঘোর বিরোধী ছিলেন, আজ তারাই মাহি সুমিত জুটির প্রশংসায় পঞ্চমুখ। তাহলে বন্ধুরা, আপনাদের এই ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে এক নতুন সত্য ঘটনা নিয়ে। অনেক অনেক ধন্যবাদ।